360 শোনার জন্য আপনাকে স্বাগতম। মানুষ মারা যায়, মানুষের রুহের পরিবর্তন হয়, কিন্তু যদি মানুষের কখনো মৃত মানুষের মাথা কেটে নেওয়া হয়, সেই মাথা দিয়ে কি করা হয় এইটা যদি জানতে চান, তাহলে আজকে আমাদের সাথে থাকবেন। বারবারের মতোই আমি আপনাদের কাছে ফিরে আসি নতুন কিছু ঘটনা নিয়ে। আজকে সেই রকম একটি নতুন ঘটনা এনেছি আপনাদের জন্য। ঘটনাটি আমাকে পাঠিয়েছে ঢাকা নরসিংদী থেকে। সে একজন স্কুল পড়ুয়া ছাত্র। ঘটনাটার দাদার কাছ থেকে শোনা। সে নিয়মিত ঘোষ 360-র এডিশনগুলো শোনে এবং আমাকে ভালোবেসে এগুলো পাঠিয়েছে। কথা না বাড়িয়ে এখন ঘটনাতে চলে যাওয়া যায়। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আপনাকে সেইভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা আজ থেকে 10 বছর আগের কথা। তার দাদু একজন সাধক। সে বিভিন্ন জায়গায় গিয়ে সাধনা করে এসেছে। তার দাদার কাছ থেকে সে জানতে চাইল যে আপনি কখনো মানুষের মাথা কাটেননি? তার দাদু তাকে উত্তর দিয়েছিল, হ্যাঁ, কেটেছি। তারপরেই সে জানতে চাইল কিভাবে এই মাথাটা কাটা হয়। তার দাদু তাকে উত্তর না দিয়ে চলে যায়। কৌতূহল ছেলে বারবার এই ঘটনাটা শোনার জন্য যেন মরিয়া হয়ে পড়েছিল। সে তার দাদুকে অনেক কিছু বলার পরে দাদু তাকে সেই ঘটনাটা বলার অভিলাষ প্রকাশ করে। সব কিছু জেনে শুনে এই ঘটনাটা শোনার জন্য সে যখন প্রস্তুত হয়েছিল, তার দাদু তাকে বলল, তুমি আগামীকাল রাতে এসো। সেদিন ছিল সোমবার। তারপরে রাতে মঙ্গলবারে তার দাদু তাকে এই গল্পটা বলতে শুরু করলো। গল্পটাতে সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আবারও সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। দাদুর বয়স তখন আনুমানিক 18 থেকে 19 হবে। সে তার দাদুর কাছ থেকে একটি বই পেয়েছিল। সেই বইয়ে মানুষের কালো জাদু করার সব কিছু ছিল। আর কালো জাদু করার জন্য মানুষের মাথা লাগেই। এ কোনো সাধারণ মানুষের মাথা নয়। এই মাথা লাগে একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত কোনো একটা মানুষের, সে হোক পুরুষ বা মহিলা। এই মাথা সংগ্রহ করার জন্য তাদেরকে কয়েকজন মিলে অধীর আগ্রহে থাকতে হয়। এমন একদিন একটি মেয়ে মানুষ অবিবাহিত অবস্থায় গলায় ফাঁসি দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরের 2 থেকে 3 দিনের মধ্যেই এই লাশের মাথাটা কাটতে হবে। তার আগে চলে মহাসাধনা। এমন একটা তরবারি ব্যবস্থা করতে হয় যে তরবারিটা সামনের দিকে একটু বাঁকা থাকবে, আর আল্লাহর নাম বা কিছু সূরা ওই তরবারিতে খোদাই করা থাকবে। এই রকম একটা তরবারি তাদেরকে প্রস্তুত করে নিতে হয়। এই প্রস্তুত করা তরবারি আবার অনেক ধারালো হতে হবে। এতটাই ধারালো যে কোনো কিছু যেন খুব সহজেই কাটা যায়। এমন একটা পরিস্থিতিতে তারা 4 বন্ধু মিলে এই সাধনাটাকে সম্পূর্ণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে। মেয়েটা মারা যাওয়ার 3 দিনের পরেই তারা রাত আনুমানিক সেই সময় 12টা থেকে 1টা হতে পারে বোধ হয়। সঠিকটা আমাদেরকে সে এখনো বলতে পারেনি। ঠিক যখন গভীর রাত, তখন তারা নিজেদের শরীরকে
বন করে নেয়। তারা ছিল ৩ জন। হাতে ছিল দড়ি, পাশেই ছিল একজনের কাছে ধারালো অস্ত্র, আর দাদুর কাছে ছিল কিছু বইপত্র। সেই বইগুলো সে দাদু কাছেই রেখেছিল। তার আগে যেটা করতে হয়েছিল, তাদেরকে শ্মশানঘাটের মাটি সংগ্রহ করতে হয়েছিল। একটা লাল গোলাপ সংগ্রহ করতে হয়েছিল। এই লাল গোলাপটা যেন তেন লাল গোলাপ নয়। এই লাল গোলাপটা ছিল একদম ফোটা মাত্রই সেই লাল গোলাপ। আর এই লাল গোলাপ যেখান থেকে সংগ্রহ করা হয়, সেই বাড়িতে কাউকে না জানিয়ে লাল গোলাপটি সংগ্রহ করতে হয়েছিল। এই লাল গোলাপ যখন রাতে কেউ সংগ্রহ করতে যায়, লাল গোলাপটা মাঝে মাঝেই ফোটা থাকে, আবার ফোটা থাকে না। ফোটা মাত্রই সেই লাল গোলাপটা সংগ্রহ করতে হয়। আজকে আমি সেই লাল গোলাপের গল্পটা না বলি, অন্য একদিন এই লাল গোলাপের ঘটনাটা বলবো। লাল গোলাপ সংগ্রহ করার পরে তারা সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। এমত অবস্থায় রাস্তার মাঝে তারা একটা বিড়াল দেখতে পায়। বিড়ালটা ছিল একদম কুচকুচে কালো, এতটা কালো যেন রাতের অন্ধকারও ওর চাইতে বেশি কালো। চোখগুলো ছিল কালো, মাঝখানে একটু সাদা সাদা অংশ, দেখে যেন ভয় ভয় একটা অবস্থা। কিন্তু তাদের শরীর বন্ধ করে রাখার কারণে তাদের কোনো সমস্যা হচ্ছিল না। বিড়ালটা তাদের দেখার পরেই তারা ওখান থেকে চলে যায়। ধীরে ধীরে অনেক এলাকা পাড়ি দিয়ে সেই গন্তব্যস্থানে, সেই কবরের কাছে তারা যায়। কবরের কাছে যেতে না যেতেই তুমুল এক হাওয়া, এতটাই বাতাস যেন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এই রকম একটা পরিস্থিতি। মানুষ যেন দাঁড় হতে পারছে না, মানে মানুষ বাতাসের সাথে উড়ে যাবে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। ভয়ে ভয়ে তারা আস্তে আস্তে আগাতে থাকে। এমন সময় দেখা গেল যে একটা সিংহ তাদের দিকে আসছে। আবার কাছে আসলেই দেখা যাচ্ছে সিংহটা আর নেই। তাদের হাতে ছিল মোটা মোটা দড়ি। এমন একটা সময়ে তারা কবরের পাশে দাঁড়ায়, আর সাথে সাথেই সব কিছু চলে যায়। কবরের কাছে গিয়ে তারা প্রথমে তাদের যে জায়গাটা খুঁড়বে, যেখানে তারা খুঁড়বে, সেই জায়গাটার কাছে ঠিকানা লাগায়। মাথা এবং পা কোথায় আছে তারা সেই বিষয়টা আগে ইনশিওর হয়ে নেয়। এমন একটা পরিস্থিতিতে তারা বাঁশের যে ঘিরাটা থাকে, সেই ঘিরাটা ভেঙে ফেলে। ভেঙে ফেলার পরে তারা সেই কবরের কাছে কোদাল দিয়ে মাটিগুলো সরাতে থাকে। এই সরানোর সময় দেখা যায় কে যেন একজন কাঁদছে। এমন কান্নার আওয়াজ সে আর কখনো শোনা যায়নি। এতই অনুনয় বিনয় করে কাঁদছে যেন মনে হচ্ছে তার কাছে গিয়ে তাকে সহযোগিতা করি। কিন্তু নিরুপায় পরিস্থিতি, এই সময়ে কোনো কিছু করা যাবে না। তারা তাদের শরীর বন করে রাখার পরেও তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র ভয় নেই। যদি তারা ভয় করে তাহলে তাদেরকে ওখানেই শেষ করে দেওয়া হবে। এরকম একটা পরিস্থিতি যখন দাঁড় হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে? প্রশ্নটা আমাকে করেছিল। দাদুরা সেখানে আর ভয় পায়নি, তারা তাদের কাজ চালিয়ে গেছে। মাটি খোঁড়ার পরে তারা প্রথমে কলা পাতা দেওয়া যে লাশটা ঢাকা ছিল, সেই কলা পাতাগুলো ধীরে ধীরে সরাতে থাকে। হাতে ছিল হেরিকেনের লাইট, যা আবছা আবছা সাদা কাপড়টা দেখা যাচ্ছিল। কলা পাতাগুলো সরানোর পরেই সেখানে লাশের প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছিল। এমনভাবে শুয়েছিল
মনে হয় একজন সাধারণ মানুষ ঘুমাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে তারা একটা একটা করে বাঁশগুলো সরাতে থাকে। একজন উপরের দিকে লক্ষ্য করতে থাকে কেউ আসছে কিনা এসব দেখার জন্য। আগেরকার মানুষ যদি কখনো অবিবাহিত নারী বা মেয়ে ছেলে মানুষ মারা গেছে, সেখানে তারা কয়েকদিন ধরেই বসে থাকতো যাতে করে কেউ যেন এইসব করতে না পারে। কিন্তু এইটা কবরস্থানটা একটু লোকালয় থেকে দূরে হওয়ার কারণে দাদুরা এই সুযোগটা পেয়েছিল। তারা ধীরে ধীরে বাঁশগুলো সরাতে থাকে। সরানোর এমন একটা পর্যায়ে যখন চলে আসে, বাঁশগুলো যখন সরাচ্ছে, তখন সেই কবর থেকে লাশটা যেন উঠে বসলো। তারা তারপরেও সেখানে ভয় করল না, কারণ এই লাশটা অনেক ঘটনায় ঘটবে তারা যা আগে থেকেই জানে। তারপর ধীরে ধীরে সরানোর পরে সেই আমার যে দাদা, তাকে কোমরে একটু দড়ি বেঁধে সেই কবরস্থানে নামিয়ে দেওয়া হয়। নামানোর পরেই সে দোয়া কালাম পড়তে শুরু করে, বিভিন্ন মন্ত্র জপ করতে থাকে, বিভিন্ন উপাসনালয়ের জপ করতে থাকে। জপ করতে করতে লাশটা উঠে বসে। বসার পরে বলে, তোরা এখানে কেন এসেছিস? সে কোনো কিছু কথা না বলে আবার সে মন্ত্র দোয়া কালাম পড়তেই থাকে। এমন একটা সময়ে তারা সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, সেখানে ভয় আপনাকে পেতেই হবে। লাশটা বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে বিভিন্নভাবে তাদের দিকে দেখতে থাকে। দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি তারা দাঁড় করেছে, তাকে যেন খেয়ে ফেলবে এই লাশটা। যখন দোয়া কালাম পড়তে থাকে তখন ধীরে ধীরে লাশটা নিস্তেজ হতে থাকে। তারপর শুরু হয় আর একটা ঘটনা। এই ঘটনায় সেই লাশটা তাদেরকে অনেক অনুরোধ করে, আমার সাথে খারাপ কিছু করিস না, আমি পরকালে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিব। আবার আমার দাদুর মায়ের রূপ ধারণ করে সেই লাশটা, ধারণ করে বলে, বাবা আমার কিছু ক্ষতি করিস না। এরকম একটা পরিস্থিতিতে যখন চলে আসে, তখন তারপরেও সে জানে এসব সব মায়াবী ঘটনা, মায়া করে তাদেরকে বশ করার চেষ্টা করছে। তারপর ঠিক হাতের কাছ থেকে যখন ধারালো তরোয়ালটা বার করে, তখন সেই লাশটা তার পায়ের কাছে এসে পা ধরে বলতে থাকে, আমার সাথে এমন ঘটনা করো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। তারপরও কোনো কিছু মানে না। আর উপর থেকে এমন প্রবল বেগে একটা বাতাস আসতে শুরু করে, যেন ওর ভিতরে থাকা অসম্ভব হচ্ছিল। মাঝে মাঝেই অনেক জোরে জোরে বাতাস আসে, আর উপরে যারা দুজন ছিল তারা বলে, কখনো কুমির, কখনো মাছ, কখনো সাপ, কখনো হিংস্র পশু তাদেরকে ধরতে থাকবে। এইরকম একটা পরিস্থিতি তৈরি থাকে, কিন্তু আবার কবরের কাছে আসলে আর কিছু দেখা যায় না। এরপরে দাদু তার পাশ থেকেই সেই ধারালো অস্ত্রটা বের করায়, এবং করার পরে এক চোটেই সেই মাথাটা কাটতে হবে, কিন্তু কোনোভাবেই সেই লাশের মাথাটার কাছে যেতে পারছিল না। লাশটা বারবার তার কাছে অনুরোধ করা শুরু করে। এমন একটা পরিস্থিতিতেই লাশটা অনেক জোরে 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 কান্না শুরু করে, কিন্তু কান্নার আওয়াজ শুধু আমার দাদুই শুনতে পাচ্ছিল, উপরের আর কেউ শুনতে পাচ্ছিল না। উপর থেকে তারা দাদুর কোমরের রশিটা অনেক শক্ত করে ধরেছিল। তারপরে লাশের মাথার কাছে যখন ওই তরোয়ালটা নিয়ে যাওয়ার সাথে সাথেই এক চোটে কল্লাটা দুভাগ করে দেয়। তারপর থেকে ওখানকার আওয়াজ বন্ধ হয়, আর কবরের মাটি ধীরে ধীরে উপর থেকে নিচে পড়তে থাকে। সাথে সাথেই আমার দাদার ঠিক পা পা দিয়ে সেই চুলগুলো ধরে কবরের থেকে ওই লাশ, তারপর থেকেই
সেই লাশটিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো সেই মাথাটাকে যখন সে কবর থেকে বার করলো, তার পর থেকেই মাথাটা অনেকভাবেই কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে সে বলল, তোরা আমাকে যেইভাবে নিয়ে আসলি, তোদের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। কিন্তু এসব কথা না শুনেই সে এক বাক্যে বলে দিল, আমার কি হবে হবে, পরেরটা পরে দেখা যাবে। এরকম বলতে বলতে সারা রাত তারা সেই লাশের মাথাটা নিয়ে সারা রাত ঘোরাফেরা করে। তারপর লাশের মাথা থেকে চুলগুলো এক জায়গায় ফেলে দেয়, তার নাকটা কেটে ফেলে দেয়। এভাবে শুধু মস্তিষ্কগুলো তারা ফেলে দেয়। শুধু তারা নিয়ে আসে খুলিটা। সেই খুলিটা নিয়ে আসার পর থেকেই সেই খুলি দিয়ে তারা বিভিন্ন ধরনের কালো জাদু করা শুরু করে। আর এই কালো জাদুর জন্যই মূলত এই মাথাটা নিয়ে আসা হয়। এই মাথাটার পিছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো কালো জাদু করার ক্ষেত্রে লাগে। এভাবেই চলতে থাকে আমার দাদুমণির কালো জাদু। শ্মশানঘাটির মাটি সংগ্রহ করা, এই কথাটি আমরা অনেক শুনেছি। শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে গেলে অনেক পরিস্থিতির শিকার হতে হয়। এটা আমরা কম বেশি অনেক মানুষের কাছেই জেনেছি। এরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন রংপুর থেকে। আজকে আমি সেই গল্পটাই আপনাকে শোনানোর চেষ্টা করছি। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। নাম প্রকাশ না করার কারণে তার নামটা এই মুহূর্তে আমি দিচ্ছি রাছেল। রাছেল, তার বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে। তার অনেক আগে থেকেই বেশি ইচ্ছা ছিল জিন ভূত এগুলোকে নিয়ে, কিভাবে জিন দেখা যায়, কিভাবে জিনকে বোঝা যায়, তার চিন্তাভাবনা থেকেই সে বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গ লোক, যেমন ফকির ফাকার এগুলো আছে, সেগুলোর কাছে সে যেত। কোনোভাবেই যখন জিনের দেখা মিলছে না, সে চিন্তা ভাবনা করলো যে জিন দেখার জন্য সে ভয়ঙ্কর শ্মশানে যাবে এবং সেখান থেকে মাটি সংগ্রহ করবে। আর এই ঘটনাটার করার জন্য তার এক চাচা তাকে উদ্বুদ্ধ করে। সে যদিও বা দেখতে একটু হ্যাংলা পাতলা, কিন্তু তার মনের সাহস ছিল অনেক বড়। এরকম করেই কিছুদিন কেটে যাওয়ার পর সে অনেক লোকের কাছ থেকে জানতে চায় শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে গেলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। অনেক চেষ্টা করার পরেও কেউ তাকে এটাতে অনুমতি দিচ্ছিল না। সে এক পর্যায়ে বলা যায় নিজের ইচ্ছাশক্তি এবং অন্য কিছু জানার জন্যই সে এই কাজটি করেছিল। শ্মশানঘাটের মাটি সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য বিষয়। তারপরেও সে সব কিছুকে হার মানিয়ে নিয়ে সে শ্মশানঘাটের মাটি সংগ্রহ করার একটা সুন্দর পরিকল্পনা করে। যে তাকে মাটি সংগ্রহ করতে বলেছিল, সে বলেছিল তোমাকে রাতের আধারে সেখানে গিয়ে মাটি সংগ্রহ করতে হবে। তার এলাকা থেকে বেশ কিছু দূর দূরে সেখানে একটি পুরনো শ্মশানঘাটি আছে। শ্মশানঘাটিতে চারপাশে 4টা লোহার স্তম্ভ দেওয়া আছে। মানুষ যখন মারা যায় তখন সেখানে নিয়ে এসে তার মৃতদেহটাকে পুড়ে ছাই করে দেওয়া হয়। শ্মশানঘাটিতে অনেক সময় অনেক খারাপ কিছু দেখা যায়। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। এরকম ইচ্ছা থেকেই যখন সে এত কিছু জানার পর সেখানে মাটি সংগ্রহ করতে যাবে, তার
বাস্তব অভিজ্ঞতা সে আমাকে তার ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে। আমরা সেটুকুই জানার চেষ্টা করতেছি। সেদিন ছিল ভরা শনিবার। রাত যখন 10টা বাজে তখন সে পরিকল্পনা করে কিভাবে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করবে। তার ইচ্ছা ছিল শুধু মাটি সংগ্রহ করবে, অন্য কোনো পরিস্থিতির সাথে তাকে মোকাবেলা করতে হবে এই রকম তার কোনো পরিকল্পনা ছিল না। যেমন কথা তেমন কাজ। সে মাটি সংগ্রহ করার জন্য সেই শ্মশানঘাটির কাছাকাছি যায়। তার আগে একটু বলে রাখা ভালো, সে যাওয়ার আগে তার পরিচিত এক কামারের দোকান থেকে সে অনেক বড় একটা ছোরা বানিয়ে নেয়, সাথে ম্যাচ, আর সে মাঝে মাঝে সিগারেট খাইতো। সে কথাটাও সে এখানে বলেছে। তারপরে সে চিন্তা ভাবনা করে মাটি সংগ্রহ করবেই। সে যখন তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেই শ্মশানঘাটি, নদীর এক পাশে নির্জন এক কোনায় শ্মশানঘাটি। সেখানে রাতের বেলা তেমন মানুষ দেখা যায় না। সে অনেক রাতে, শনিবারের রাতে সে মাটি সংগ্রহ করার জন্য সেখানে যায়। রাস্তার মধ্যে সে তার পরিচিত চাচার সাথে দেখা হয়। চাচা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তার চাচা বলে, এই পাশে রাতে যাওয়া ঠিক হবে না, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। সে অনেক কিছু কাহিনী টাহিনী বলে সে ওখান দিয়ে যাওয়ারই একটা কথা বলেই সে ওখান থেকে চলে যায়। কিছুটা যাওয়ার পরে তার কাছে আবার একজন পরিচিত লোক আসে। সে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমি বাজারে যাচ্ছি। সেও তাকে বলে, এই পাশে যাওয়াটা তোমার তেমন ভালো হবে না। সে কোনো কিছু তোয়াক্কা না করে কোনো একটা ভুলভাল কিছু বুঝিয়ে সে ওখান থেকেও চলে যায়। তার ভিতর একটাই ইচ্ছা শক্তি আছে যে যে কোনোভাবেই হোক তাকে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে হবে। কিছু দূর যাওয়ার পরে সে একটা সাদা আবছা আবছা আলো দেখতে পায়। সেটা শ্মশানঘাটি থেকে একটু দূরে। সে ভেবেছিল এটা কোনো হয়তোবা টর্চ লাইট বা কেউ ফোন চাপছে এইরকম কোনো আলো হতে পারে। সে যত কাছে যাচ্ছে আলোটা যেন ঠিক ঠিক শ্মশানঘাটির দিকেই যাচ্ছে। সে ভাবছে হয়তোবা কোনো নাইট গার্ড থাকে যা এই শ্মশানঘাটি রক্ষণাবেক্ষণ করে। তারপরেও সে এসব কিছু মাথায় না নিয়ে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে যাবে। কিছু তো যাওয়ার পরে সে দেখতে পেল তার ফোনের যে লাইটটা আছে ওইটা আর জ্বলছে না। সে অনেকবার চেষ্টা করার পরেও তার ফোনের লাইটটা আর জ্বলছে না। এভাবে সে কোনো রকম কিছুটা অন্ধকারের মধ্যেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। রাস্তা দিয়ে যেতে যেতে সে যখন শ্মশানঘাটির কাছেই যাবে এই রকম একটা সময়ে তাকে ওখানে একটা লোক আবার ডাকলো, এই রাছেল, কই যাও তুমি? সে তাকে বলল, আমি এখানে একটু আসছি। সে বলল, এখানে যে কাজ করার জন্য এসেছো সে কাজটা কিন্তু তোমার করা মোটেও ঠিক হবে না। তারপর সে আবার তার হাতের কাছে একটা ম্যাচ লাইট দিয়ে সিগারেট জ্বালায়। সিগারেটটা পুড়তে পুড়তেই সে লোকটার সাথে কথা শেষ করে। লোকটা চলে যাওয়ার পরপরেই সে শ্মশানঘাটির দিকে যাচ্ছে। এমন সময় একটা বিড়াল ডাকছে অনেকটা জোরে এবং কাঁদো কাঁদো স্বরে। সে ওই বিড়ালের দিকে না দেখে ঠিক শ্মশানঘাটির একটা সিঁড়ি উঠতেই তার পায়ের কাছে কিছু যেন একটা নড়ে চড়ে বসলো। সে নিচের দিকে না তাকিয়ে আর একটা সিঁড়ি উঠতেই যাবে, এই সময় তার কাছে বিড়াল একটা আসলো এবং পায়ের কাছ থেকে যেন সরছেই না। অনেক দূর
কষ্ট করার পরে সে ভাবলো এই বিড়ালটা যদি না সরে তাহলে আমি এখানে যেতে পারবো না। সে তারপরে ওখানে আবার একটা সিগারেট জ্বালায়। সিগারেটটা জ্বালানোর সাথে সাথেই বিড়ালটা যেন কোথায় মিলিয়ে গেল আর দেখা গেল না। তারপরেও সে ওই শ্মশান ঘাটের মাটি সংগ্রহ করবেই। এত কিছু যে তার সাথে পরিস্থিতি এইরকম হচ্ছে সেইটার দিকে ভাবার কোনো সময় ছিল না। শ্মশান ঘাটিতে ওঠার পরে সে দেখতে পেল শ্মশান ঘাটির মাঝখানে ঠিক যেন একটা কলসি আছে। আর সে অনেকভাবে ভাবলো যেখানে হয়তো কেউ মারা যাওয়ার পর এই কলসিটা রেখেছে তাদের অস্থিগুলো বিসর্জন দেওয়ার জন্য। এভাবে বলেই সে শ্মশান ঘাটির যেখানে পোড়ানো হয় সেখান থেকে মাটি সংগ্রহ করতে যাবে। এমন সময় তাকে পেছন থেকে কে যেন একজন ডাক দিল, রাছেল, তুমি যে কাজটা করছো এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। সে পিছনের দিকে না তাকিয়েই সে আবার সেই শ্মশান ঘাটির মাটি সংগ্রহ করার জন্য নিজের পা থেকে 2 পা একটু ফাঁক করে ওখানে তার বুড়ো আঙ্গুলের যে 2 আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখান দিয়ে একটু মাটি সংগ্রহ করে হাতে নেয়। হাতে নেওয়ার সাথেই ওখানে কান্নার আওয়াজ ভেসে আসে। তার ভিতরে একটু মনে মনে ভয় অনুভব হচ্ছিল। তারপরেও তার সিদ্ধান্ত থেকে সে একটু নড়েনি। সেখানে মাটি নেওয়ার পরে সেখান থেকে সে চলে আসবে এমন সময় তার জুতায় কি যেন একটা আটকে যায়। সে জুতাটা তুলতে পারছে না। জুতাটা না তুলতে পারার কারণে সে জুতাটা খুলেই সে ওখান থেকে খালি পায়ে হাঁটা শুরু করে। সেখান থেকে নামার ঠিক পরপরই তার সাথে আর একটা ঘটনা ঘটে যায়। সেই লোকটা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এই মাটি দিয়ে কী করবে? সে কিছু না বলেই তার হাতের ছোরাটা বার করে এবং সাথে সাথে একটা সিগারেট জ্বালায়। তারপর সে দেখতে পায় ওই লোকটা আর ওখানে নেই। এভাবেই সে ধীরে 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 সামনের দিকে যেতে থাকে। অনেকটা ভয় ভয় তার ভিতর কাজ করছিল, কিন্তু এসব ভয়কে সে না পাত্তা দিয়ে সে যখন যাচ্ছে তখন থেকে পিছন থেকে একটা মেয়ে মানুষের আওয়াজ তাকে ডাকছে, রাছেল, রাছেল, কই যাও তুমি? এখান থেকে মাটি কেন নিলে তুমি? আর এখান থেকে মাটি নেওয়ার পরিণাম কি হবে তুমি জানো? সে অনেকটাই ভয় পেয়ে আরো জোরে জোরে যাওয়া শুরু করলো। সে যাচ্ছে, সে যেন পিছনে কিছু আওয়াজ শুনে বুঝতে পারতেছে যে তার পিছনে যেন 20 থেকে 30 জন রাস্তা হাঁটছে। সে অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর সে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যেতেই থাকে। কিছু দূর আসার পরেই সে দেখতে পাচ্ছে আর কোনো আওয়াজ বা শব্দ তাকে পিছন থেকে ডাকছে না। এমন সময় তার সামনে একটা বিড়াল পড়ে যায়, একটা সাদা বিড়াল। সাদা বিড়ালটা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তাকে মেরে ফেলবে। সে যে পাশে যায় বিড়ালটাও তার কাছাকাছি যেতেই থাকে। তার পায়ের কাছে যেন বারবার সে ঘুরঘুর ঘুরঘুর করছে, যেন বলছে এখান থেকে তোর যাওয়া হবে না। এমন একটা সময়ে সে একটা কবরস্থানের পাশে দাঁড়ায়। কবরস্থানের পাশে দাঁড়ানোর সাথে সাথেই আর সে কোনো কিছু দেখতে পায় না। কবরস্থানে থেকে আবার যখন সে হাঁটা শুরু করলো কিছুক্ষণ পরে,
আবার তার সাথে সেই ঘটনাটি ঘটতেই থাকে। তাকে ডাকে, তাকে এসব কাজ করতে নিষেধ করে, কিন্তু তারপরেও সে কথা তার একটাই, যে যে কোনোভাবেই হোক তাকে এই মাটি সংগ্রহ করতেই হবে। মাটি নিয়ে যাওয়ার, সে বাসায় ঢুকবে এইরকম একটা সময়ে তাকে পিছন থেকে যেন তার বাবা ডাকছে, এরকম একটা শব্দ পায়। সে তারপরে পিছে তাকায় না। সে যখন তার বাড়ির ভিতরে পা দেয় তখন থেকে সব শব্দ সব কিছুই বন্ধ হয়ে যায়। তারপরে সে ঘরে ঢুকে দেখে তার বাবা ঘুম আসছে, পাশে তার আম্মু শুয়ে আছে। এইরকম পরিস্থিতিতে সে যখন তার মাটিগুলো হাতে দেখতে যাবে, সেখানে আর মাটি নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে যখন মাটি পাচ্ছিল না, তখন সে ভাবছিল হয়তোবা মাটিগুলো পড়ে গেছে। এই অবস্থায় সে অনেক চিন্তা ভাবনা করে রাতে শুয়ে পড়ে। সে রাতে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নটা তার বাস্তব জীবনের সাথেই সব মিল আছে। সে তার সব কিছু এইভাবে দেখতে পাচ্ছিল, সে কি করেছে, কিভাবে মাটি সংগ্রহ করেছে। এমন সময় তার স্বপ্নের ভিতর একজন এসে বলছে, তুমি যেখান থেকে মাটি সংগ্রহ করেছ সেখানেই মাটিটা রেখে আসবে। এবং সে স্বপ্নের ভিতরে বলতে থাকে, আমি এই মাটি তো আমার কাছে আর পাই নাই। সে বলল, যেখানে মাটিটা পড়েছে সেখান থেকেই নিয়ে গিয়ে মাটিটা রেখে আসবে। সে এত কিছুর পরেও সে কোনোভাবেই বলতেছে না যে সে মাটি নিয়েছে। তারপরে সে ঘুম থেকে উঠে, একটু ঘুম থেকে বিচলিত হয়ে উঠে দেখে যে সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তারপর সে আবার ঘুম আসার চেষ্টা করে, কিন্তু তার শরীরের ভিতর জ্বালা হচ্ছিল, গাটা জ্বলছিল, সব সময় তার গা জ্বলা শুরু করে। এই অবস্থাতে সে হাত মুখে পানি দিয়ে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই তার পা যেন কি যেন একজন টেনে তাকে বিছানা থেকে নামাচ্ছে। সে বুঝতে পারছে না, তার পা যেন কাজ করছে না। অনেকটা গ্রাম্য ভাষায় আছে যে বোবা ধরা। বোবা ধরার কিছু সায়েন্টিফিক অর্থ আছে। সে সব জানে, জানার পরেও সে ভাবছিল হয়তোবা আমার সাথেও এরকম কিছু হচ্ছে। স্বপ্নের ভিতরে বারবার তাকে বলা হচ্ছিল যে মাটিটা ফেরত দিয়ে আসতে। সেই কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে যায় সে জানতেই পারে না। পরের দিন সকালে সে দেখতে পায় যে তার বাড়ির উঠোনের কাছে সেই সাদা সাদা কিছু মাটি পড়ে আছে। সেই মাটিগুলো সে সংরক্ষণ করে ঘরের ভিতরে রাখে। ঠিক একদিন পরেই সে দেখতে পায় সে যেখানে মাটিগুলো সংরক্ষণ করে রেখেছে সেখানে রাতের বেলা অনেক আলো আসতেছে তার ঘরে। সে ঘরে লাইট জ্বালানো নাই, তারপরেও যেন মনে হচ্ছে এখানে লাইট জ্বলছে। আর ওই মাটিটা এমনভাবে আলোকিত হচ্ছে, পুরো ঘরটা যেন সব কিছু দিনের মতো পরিষ্কার। বা অনেকটা আমরা বলতে পারি ঘরের লাইট জ্বালালে যেমন পরিষ্কার দেখা যায়, ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। সে নিজে হাতে যখন ওই মাটিগুলোর কাছে ছুঁতে ধরে সেই সময় আবার আলোগুলো বন্ধ হয়ে যায়। এরকম ঘটনা তার সাথে কয়েকদিন ঘটতে থাকে। তার 3 থেকে 4 দিন পরে তার গায়ে অনেক জ্বর আসে। এত পরিমাণ জ্বর সে বিছানা থেকে উঠতে পারছে না, কিন্তু তার মনের ভিতরে একটাই ধারণা, হয়তোবা এই
শ্মশানঘাটির মাটির জন্যই তার সাথে এমনটা হচ্ছে। হ্যালো, আমি গোস্ট 360 থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাকে যে গল্পটি বলবো, এই গল্পটি আমাকে পাঠিয়েছেন রংপুরের একজন লোক। সে আমাকে SMS-এর মাধ্যমে এই গল্পটি পাঠিয়েছেন, তার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। সে তখন ক্লাস 7-এ পড়ে। পড়াশোনার পাশাপাশি পাখির বাসা, পাখিদের ধরা তার একটা অভ্যাস ছিল। তার সাথে তার এক বন্ধু, যাকে সে খুব ভালোবাসতো, সে তার সাথে সবসময় থাকতো। তাকে নিয়েই সে মূলত এই কাজগুলো করে গিয়েছিল। একদিন সে একটা মাঠে যায়। মাঠে একটা চড়ুই পাখি দেখতে পায়। চড়ুই পাখিটার পিছন পিছন ধাওয়া করতে করতে তারা দু বন্ধু মিলে একটা জঙ্গলে আসে। জঙ্গলে আসার পর তাদের মনের ভিতর একটা ইন্টেনশন ছিল যে চড়ুই পাখিটাকে তাদেরকে ধরতেই হবে। তখন আনুমানিক বেলা 12:10 থেকে 20 হবে। তারা দুজন মিলে সেই চড়ুই পাখি ধরার জন্য একটা গাছের নিচে যায় আর কি। সেই জঙ্গলের ভিতরে সেই এমন একটা পরিস্থিতি যে দেখলে গাটা ছমছম করে ওঠে। যদিও বা এই জিনিসটা তাকে ওইভাবে নাড়া দেয় নাই, তাদের ইন্টেনশনটাই ছিল যে এরকম, যে চড়ুই পাখিটা তাদেরকে ধরতেই হবে। আর চড়ুই পাখির তারা নিয়ে গিয়ে সেগুলো জবাই করে খেত বা ছোটোখাটো পিকনিক করতো আর কি। এরকম সময়ে তারা গাছের দিকে একটা লক্ষ্য করলো, কোনো একটা লাল আলো যেন চড়ুই পাখিটার গায়ে পড়ার সাথেই সে আর চড়ুই পাখিটাকে দেখতে পারল না, বা সে যে তার বন্ধু ছিল সেও দেখছে না, আবার এও দেখছে না। এমন একটা পরিস্থিতিতে তারা ভাবলো হয়তো বা কোথাও উড়ে গেছে। তারা দুজন মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু করার পরেও সেই চড়ুই পাখিটাকে পাওয়া যাচ্ছিল না। এমন একটা সময় হঠাৎ দেখা গেল যে চড়ুই পাখিটা তার কাছ থেকে উড়ে যাচ্ছে যখন তারা চড়ুই পাখিটার পিছনে লক্ষ্য করতে করতে তারা একটা কবরের কাছে যায়। চড়ুই পাখিটা ওই কবরের যে অংশটা ভাঙা আছে সেই ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকে গেল। তখন তার বন্ধুর একটু ভয় না হলেও তার নিজে থেকে একটু ভয় লাগতেছিল যে আসলে কোথায় গেল আর এখানেই গেল কেন। কিন্তু সেই সব চিন্তাভাবনা বাদ দিয়ে তার বন্ধু ওই কবরে ঢোকার জন্য একটা মোটামুটি সিদ্ধান্ত নিল আর কি। মানে তাদের ইন্টেনশন এইটাই যে হচ্ছে চড়ুই পাখি মাস্ট বি ধরতেই হবে, তারা চড়ুই পাখি ধরবেই। এইরকম করতে করতে যখন অনেকক্ষণ সময় তারা দেখলো বা অনেক সময় ঢিল মারছে কবরের ভিতর, কোনো পাখিটা বের হয়ে আসে কি না, আসলে এইরকম করার পরে অনেকক্ষণ যখন পার হয়ে গেল তখন তারা সিদ্ধান্তটা একটু কঠোরভাবে নেওয়ার চিন্তাভাবনা করলো যে তারা যে কোনোভাবেই হোক ওই চড়ুই পাখিটাকে ধরবেই। কবরটা মাঝখানটা ভাঙা, ভিতরে মানুষের মাথার খুলি অনেকটা মাটির নিচে কিছুটা গেছে আর কিছুটা উপরের খুলিটা যেন পুরোটাই পরিষ্কার, একটু স্যাঁতস্যাঁতে রং ধারণ করছে হয়তো বা পানি পড়ার কারণে। দাঁতগুলো যেন হা করে বার হয়ে আছে, কিছু দাঁত ওখানে নেই, মানে জাস্ট একটা কঙ্কালের যে থাকে সেম এতেই আছে আর কি। আনুমানিক কবরটা 1 থেকে 1.5 বছরের হবে।
যার কারণেই তো ভেঙে গেছে। কবরের বাঁশগুলো যেগুলো আছে, ওই বাঁশগুলো অনেকটা, কোনোটা আবার শুকনো ঝুরঝুরে, যেটা ভেঙে গেছে, যেটা আবার কিছু কিছু বাঁশ শক্তও আছে। ওর ভিতর থেকেই একটা শব্দ আসলো, ওই পাখির যে শব্দ হয় আর কি। তখন তার বন্ধু আর এটা মেনে নিতেই পারতেছিল না যে তাকে এই পাখিটাকে ধরতেই হবে। এমন একটা পরিস্থিতিতে তার বন্ধু এতটাই উদ্বিগ্ন হলো যে সে যে কোনো মূল্যেই পাখিটাকে ধরবে। সে একটা কবরে নামার সিদ্ধান্ত নিল। এরকম অবস্থায় আসলে কি করা উচিত সেটা সে বা আমরা ওইভাবে বুঝতে পারি নাই। একটা সময় আমরা কবরে নামার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি যখন নেওয়া শেষ, সে প্রথমে কবরের কাছে গেল। কবরের পাশে যখন গেল তখন কবরের একটা বাঁশ সে তুলে দিল আর কি। তুলে দেওয়ার পরে সে এখন ভিতরে নামবে। এমন একটা পরিস্থিতিতে কবরটা ধাম করে একটা শব্দ হয়ে পুরো কবরটা ভেঙে গেল। আমরা তো অনেকটা ভয় পেয়ে গেলাম। ও আবার কবরের ভিতর থেকে উঠে আসলো। আমরা পাখিটাকে আর পেলাম না। এরকম অবস্থায় যখন আমরা আবার বাসায় ফিরছি, হঠাৎ দেখা যাচ্ছে সেই পাখিটাকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ধাওয়া করলাম। আসলে পাখি উড়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে পাখিটা হাঁপায়ে গেলেই কোথাও না কোথাও এক জায়গায় থামবে, কিন্তু আসলে সে পাখিটা যেন থামার কথাই বলছে না। আবার ওই রকম করতে করতে আবার সে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। আমার বন্ধু তো সে অনেক দ্রুত যাচ্ছে, মানে তার বন্ধু অনেক দ্রুত যাচ্ছে, সে আসলে আস্তে আস্তে যাচ্ছে আর কি। এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে ওখানে যে ওকে পাখিটা ধরতে হবে। এতে যদি তার জীবনও যায় যাক, কিন্তু পাখিটা তাকে ধরতেই হবে। পাখিটা ধরার চেষ্টা করার জন্য সে ভিতরে গেল, আবার জঙ্গলের ভিতরে আবার ওই সেম কাহিনী। পাখিটা ধরার চেষ্টা করলো, ডাল থেকে একটা লাল আলো এসে ওই পাখিটাকে আবার নিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখতেছি পাখিটা আমাদের কাছে আসছে, উড়ে বেড়াচ্ছে। এরকম কাহিনী যখন বাড়তে থাকলো, অনেকটা ভয় লাগতে শুরু করেছিল তার বন্ধুর আর কি। আমারও একটু ভয় লাগা শুরু হয়েছিল। আমি অনেকটাই সাহস নিয়ে বললাম, কি হবে হবে, পাখিটাকে আমাদের ধরতেই হবে। এমন একটা পরিস্থিতিতে হঠাৎ গাছ থেকে কিছু ঢিল পড়লো আমাদের গায়ে। প্রথমে কিছু ঝুরা মাটি, আর পরে ছোট ছোট কিছু ঢিল পড়লো। ঢিল পড়াতে আসলে আমরা বুঝতে পারলাম এখানে কোনো একটা কিছু ঝামেলা আছে। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমরা সোজা বাসায় আসার চিন্তাভাবনা করলাম। আচ্ছা, আমরা যখন বাসায় আসতেছি, এই সময়ে আমার বন্ধুর মাথায় হঠাৎ একটা জোরে ঢিল পড়ল। সাথে সাথেই সে একটা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে কথা বলতে পারতেছে না। এরকম অবস্থায় আমি চিল্লাচিল্লি করাতে কিছু লোকজন ওখানে আসলো। আসার পর ওকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি দেওয়ার পর মোটামুটি সে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা সবাই মিলে বাসায় চলে যাই। ওকে ওর বাবা মা এসে নিয়ে যায়। পরের দিনে আবার স্কুলে আমি যখন আসলাম, আসলে সেদিন সে আর স্কুলে আসে নাই। পরের দিনে স্কুলে আসে নাই। আমি ক্লাস করে আবার চলে যাচ্ছি। সেই সময়ে আমি যে ক্লাস থেকে বার হব, সেই সময় আবার আমি ওই সেম চড়ুই পাখিটাকে দেখলাম। আসলে পাখিটা কোনো একটা কিছু ইঙ্গিত করছে কি না, এরকম আমার আসলে সেই সময় কোনো ধারণা ছিল না। এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে যে পাখিটা বারবার আমাদের সাথে এরকম এমনটা কেন করছে। আমি যখন এটা চিন্তা ভাবনা করলাম যে পাখিটা বারবার আসতেছে কেন, এরকম কিছু থিঙ্কিং করলাম আর কি। কিন্তু আসলে আমি ঠিক সঠিক থিঙ্কিংটা করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমাকে এটা মানতেই হবে। এভাবে সময় কাটতেছে, আমাদেরও একটা চাপ ক্রিয়েট হচ্ছে। প্রথম দিন তো বন্ধু স্কুলে আসলো না। আমিও আবার ওইভাবে চড়ুই পাখিকে দিয়ে একটু ভয় পেলাম। 2 থেকে 3 দিন পর ওকে আবার স্কুলে আসলো।
আসার পর ওকে জিজ্ঞেস করলাম স্কুলে কেন আসিসনি। সে বলল আমার জ্বর, আর আমি স্বপ্নে ওই চড়ুই পাখিটাকে বারবার ধাওয়া করি। আমার ভিতর থেকে একটা ভয়, আমাকে কালো যেন একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে, ওই গাছটার নিচে। আমি আসলে এরকম একটা ভয় ভীতির ভিতর ছিলাম। আমরা দুজন আলোচনা করতে করতেই আমাদের মাঝে আবার সেই চড়ুই পাখিটা হাজির। এবার আমরা দুজন একটু ভয়ে ভয়ে আসলে সব কিছু করলাম আর কি। মানে সিচুয়েশনটা, আমরা যে সিচুয়েশনটায় আছি সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করলাম। আমি ওকে সাহস দিচ্ছি, ও আমাকে সাহস দিচ্ছে, এরকম একটা বিষয়। ও বলছে কিছু হবে না, আর আমি বলছি এগুলো কোনো বিষয় না, এরকম আমাদের মনের ভুল। কিন্তু আমরা দুইজনই মনে মনে অনেক ভয় পেয়েছিলাম আর কি। আমি তো ওইভাবে ভয় পাই নাই বললে ভুল হবে, আমি মোটামুটি অনেক ভয় পাইছি। পরের দিন আবার ও স্কুল আসলো, ওর ভীষণ জ্বর। এমন একটা অবস্থায় ওকে বাসায় যাইতে হলো এই জ্বরের জন্য আর কি। এভাবে এভাবে কিছুদিন কাটার পর ও কেন জানি আর স্কুলে আসাই বন্ধ করলো। আমিও ওইভাবে আর খোঁজ নিলাম না তার। কিন্তু কিছুদিন পরে আমি শুনলাম সে জ্বরের কারণে নাকি তার বড় একটা টাইফয়েড হয়েছে। তো টাইফয়েড হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরেও তার নাকি জ্বর কমছে না, ইঞ্জেকশন দিচ্ছে কমছে না। তখন একটা ওঝাকে আনা হলো আর কি। সে ভয় পায়, এই জন্য একটা ওঝা বা আমরা গ্রাম্য ভাষায় যাকে কবিরাজ বলি আর কি। তো কবিরাজ আসলো। আসার পর একটা লোক আসলো। আসার পরে সেম ওর হাতের বাম হাতের যে কনুই আর আঙ্গুলটি আছে, মানে শেষ আঙ্গুলটা আর কি, ছোটো আঙ্গুলটা, ওই আঙ্গুলটা চেপে ধরলো। ধরার পরে তার চোখের দিকে তাকাতেই আমার বন্ধু অনেকটা চোখটা বড় করে সেই কবিরাজের দিকে তাকালো। আমি সব ঘটনা সব যেন প্রত্যক্ষভাবে দেখতেছি। আমি ওর এইরকম সিচুয়েশন হওয়ার পরে আমি ওকে অনেকবার ওর সাথে কথা বলছি, কিন্তু আসলে কোনোভাবেই ও নর্মালাইজড হচ্ছিল না। আমি নিজে ভয় পেয়ে ওকে ভয় পেতে দেইনি আর কি। এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছিল। তারপরে এই সিচুয়েশন, তারপরে ওঝা যখন আসলো, সে যখন এরকম করে দেখালো, তারপরে বলল যে না, এর কিছু খারাপ আচরণ হয়েছে আর কি, এটা ওকে অনেক দিন থেকেই করে। তারপরে আমরা ওখান থেকে আমি চলে আসবো এমন সময় বলল যে এটা একটা জিন, খারাপ জিন, এই জিনকে ছাড়াতে হবে। আচ্ছা, সেই অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করা হলো। এই থেকে 7টা গ্রাম থেকে আর কি, 7টা পুরালা গ্রাম যে বলে, যেমন ধরেন গোবিন্দপুর, তারপরে কাবিলপুর, এইরকম যে সব গ্রামে আছে, সেই সব গ্রামের 7টা মসজিদ থেকে 7 বোতল পানি আনতে হবে। আর ওখান থেকেই আবার 3টা গ্রাম থেকেই এই 7টা বাদে এক্সট্রা 3টা থেকে আবার 3টা বাঁশ কেটে নিয়ে আসতে হবে বিনা টাকায়। এখন এইরকম একটা সিচুয়েশনে তার ফ্যামিলি সবাই বললো যে তো আমরা শুক্রবারে আবার এখানে আসলে সবাই এগুলো ব্যবস্থা করব। হ্যাঁ, রীতিমতো ওই কাজ সেম। শুক্রবার দিন আমি আমার সকল কাজ শেষ করে, পড়াশোনা শেষ করে আম্মুকে বলে আমি এখানে আসলাম। আসার পরে কবিরাজ আসলো, সব কিছু ওখানে রাখা হলো। বোতলের পানিগুলো একটা বদনাতে ঢালা হলো, আর বাকিগুলো রাখা হলো। রাখা হওয়ার পরে ওকে মাঝখানে বসায়া ওর দিকে ওই কিছু কালাম বা দোয়া পরে পানি ছিটাতে থাকলো। যখন পানি ছিটাচ্ছে ও অনেকটা একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, আবার পানি ছিটাচ্ছে, অনেকটা নাড়াচাড়া দিয়ে উঠছে। তারপরে অনেকক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পরে ওর ভিতর আমি একটা পরিবর্তন দেখলাম। সে যেন হঠাৎ করেই তার সব কিছু, মানুষের গরম যদি হঠাৎ করে লেগে যায়, যেমন সব কাপড় চোপড় খুলে ফেলে, সেম একটা
কাহিনী ওই রকম শুরু হইলো। সে সকল শার্ট তারপরে এগুলো সব ছিঁড়ে ফেলছে। এরকম করতে করতেই ওই কবিরাজ জিজ্ঞেস করলো, তুই এই বাচ্চার সাথে কেন এসেছিস, আর বাচ্চাকে কেন এত লক্ষ্য করে এক অত্যাচার করতেছিস? তখন ওখান থেকেই ওর ভাষায় ও বলছে, এই ছেলে আমার সাথে বেয়াদবি করছে। তে বলছে, এই তো ছোট মানুষ, বেয়াদবি করলে মাফ করে দিবি, তাহলে কি ডিস্টার্ব করতেছিস কেন? বলল, আমি একে ডিস্টার্ব করিনি, এ আমাকে ডিস্টার্ব করছে। আমি একদিন চড়ুই পাখি হয়ে যখন যাচ্ছিলাম মিষ্টি কিনতে, তখন এই ছেলে আমাকে দেখে ফেলে। সে আমাকে ধাওয়া করতে 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 জঙ্গলে নিয়ে আসে। জঙ্গল থেকে আমি যখন অদৃশ্য হয়ে যাই, তখন তারা আবার আমার কিছুক্ষণ বা আমার উপস্থিতি দেখে আবার তারা আমাকে ধাওয়া করে। আমি ধাওয়া করার কারণে আমি একটা কবরে গিয়ে লুকাই। আমি যখন সেই কবরে গিয়ে লুকালাম, তখন ওই কবরেও এরা হামলা দেয়। মানে ওখানে গিয়ে আমাকে ওখান থেকে ধরবে এইরকম একটা, সে কবরের বাতির যে ফাঁক দিয়ে আমাকে একটু একটু দেখা যাচ্ছিল, সেই থেকে ওরা কবরের কাছে আসলে কবরটা আবার ভেঙে পড়ে। আসলে এরা আমাকে অনেক ডিস্টার্ব করছে, যার কারণে আমি একে শাস্তি স্বরূপ একটু এরকম করছি। তাছাড়া এই ছেলের আমি তেমন কোনো ক্ষতি করিনি। তো বললো, এই ছেলেকে ছেড়ে দে। কবিরাজ বলছে, ছেলেকে ছেড়ে দে। এ বলছে, না, এখন আর সম্ভব না, একে আমি আর ছাড়তে পারবো না, কারণ এ আমার অনেক ক্ষতি করছে। কবিরাজ বললো, কি ক্ষতি করছে? আমাকে অনেক দৌড় করাইছে, এর কারণে আমি আমার ওই এলাকাতে আর যেতে পারছি না। তো কবিরাজ বললো, আমি তোর এলাকাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিব। তো অনেক কিছু বলার পর সে এই ছেলের শরীর থেকে আর সরবেই না, মানে আমার বন্ধুর শরীর থেকে সে আর সরবেই না। না সরার কারণে একটা পর্যায়ে ওর ওপর অনেক টর্চার করা শুরু করলো। একটা সময় কিছু তাবিজ দিয়ে ওর শরীরটা বন্ধ করে দিল, আর ওই যে জিনটা আছে, জিনটা মানে জোরে জোরে, এমন জোরে জোরে চিৎকার করা শুরু করলো যে বাঁচাও 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 বাঁচাও। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার বন্ধুই যেন বিপদে পড়ছে, আমি তাকে সহযোগিতা করি। এরকম ঘটনা ঘটার পরে পুরো এলাকাতেই তো ওখানকার মানুষ সবাই আমাকে একটু আর চোখে দেখার চেষ্টা করলো যে আমরা পাখির জন্য এত কিছু করেছি। অনেকেই আবার কিছু কিছু যারা যে মুরব্বি আছে আর কি, তারা আমাদের মোটামুটি একটু গালিগালাজি করলো যে এরকম করছো কেন তোমরা। আসলে সব কিছু হিসাব টিসাব মেনটেন করে আমি বললাম যে আসলে এটা আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে। তারপরে জিনটা অনেক অত্যাচার করার পরে, কবিরের যখন অত্যাচার করলো, তখন জিনটা আপন ইচ্ছায় বলল যে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আর এর শরীরে কখনো আসবো না। এই কথা বলার পর জিনকে বলা হলো যে তুমি যে এর কাছ থেকে চলে যাবা তার প্রমাণটা কি, আর তুমি থাকোই কোথায় এটা বলো। সে বলল, আমি অনেক দূরে থাকি, আমরা মাঝে মাঝে যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে তখন আমরা এই বাজারে আসি, বাজারে এসে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে যাই। এই মিষ্টিগুলো আমাদের খুব সুস্বাদু খাবার, আর যার কারণে আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে যাই আর কি। তখন ওই ওঝাটা বলল, মানে কবিরাজটা বলল যে আর কখনো কিন্তু এর শরীরে আসা যাবে না। জিন বলল, ঠিক আছে, কিন্তু এই ছেলেরা যদি আর কখনো এরকম কিছু করে, এর চাইতে খারাপ কিছু হবে।